আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করছি, কারণ আজকে আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলবো। এই মুহূর্তে ইনফ্লেশন বিষয়টা আমরা সবাই টের পাচ্ছি এবং এই ইনফ্লেশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত অনেকেই ক্যাপিটাল মার্কেটে এসেছেন বা আসার কথা চিন্তা করছেন। তারা মনে করছেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমেই হয়তোবা ইনফ্লেশনটাকে বিট করা সম্ভব হবে। সো আজকের ভিডিওতে আমরা আসলে ইনফ্লেশন কিভাবে বিট করা যায় ইনভেস্টিংয়ের মাধ্যমে, এই বিষয়টাই আমরা ডিটেল আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীতে এই ইনভেস্টমেন্টের যে কনসেপ্টটা, এটা আসলে তৈরি হয়েছে বা এই ইনভেস্টিং কনসেপ্টটার জন্ম হয়েছে মূলত ইনফ্লেশন থেকে নিজেকে বাঁচার জন্য। কারণ আমরা জানি যে প্রতি বছর ইনফ্লেশনের কারণে আমাদের যে কারেন্সি বা টাকা, তার মান যেহেতু কমে যাচ্ছে, এই মান কমে যাওয়ার হাত থেকে আমাদের টাকাকে রক্ষা করার জন্যই মূলত আমরা ইনভেস্টমেন্টটা চিন্তা করি, বা আমাদের ইনফ্লেশন থেকে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্যই আমরা ইনফ্লেশনটা করি। তো তার আগে যারা একেবারেই জানি না যে ইনফ্লেশন জিনিসটা কি, তাদের জন্য বলছি, ইনফ্লেশনের বাংলা মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ এই বছরে আপনার 100 টাকার যে পার্সেস পাওয়ার, আগামী বছর তো সেটা হচ্ছে না, সেটার পার্সেস পাওয়ার কমে যাচ্ছে। তো তার মানে টাকার মান কমে যাচ্ছে, আপনার যে মুদ্রা এটার মান কমে যাচ্ছে। এই ইনফ্লেশনের সরাসরি বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। বাট আর আপনি যদি অন্যভাবে বলতে চান তাহলে সেটা হবে এরকম যে আপনার টাকার যে পার্সেস পাওয়ার কমে যাচ্ছে, এটি হচ্ছে ইনফ্লেশনারি ইফেক্ট। তো বাংলাদেশ ব্যাংকের 28/8/2023 তারিখের তথ্য অনুযায়ী 2023-এর জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন ছিল হচ্ছে 9.69%। আর গত 12 মাসের ইনফ্লেশন রেট হচ্ছে 9.20%। অর্থাৎ ইনফ্লেশন বাংলাদেশে প্রায় 10%-এর কাছাকাছি পৌঁছায় গেছে অফিসিয়ালি। আর আনঅফিসিয়াল কত, এটা নিয়ে যথেষ্ট তর্ক থাকতে পারে, বাট আমরা ধরে নিচ্ছি যে অফিসিয়ালি আপনার ইনফ্লেশন হচ্ছে 9.69% এই মুহূর্তে। তো এখন আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি যদি আপনার টাকাকে প্রোটেক্ট করতে চান ইনফ্লেশনের বিপরীতে, তাহলে আপনাকে কমপক্ষে 10%-এর বেশি রিটার্ন পেতে হবে ইয়ার অন ইয়ার। কিভাবে ইনফ্লেশনটাকে আমরা বিট করতে পারবো, এই বিষয়টি নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অ্যাসেট ক্লাস নিয়ে কথা বলবো। তো সবচাইতে বেশি ইনফ্লেশনকে বিট দেওয়ার ক্ষমতা রাখে যে অ্যাসেট ক্লাসটা, ওইটা আমরা 1 নম্বরে আলোচনা করব, অর্থাৎ ওটা হবে 1। এভাবে করে সিরিয়াল করে করে আমরা 5টা অ্যাসেট ক্লাস নিয়ে কথা বলবো, যেগুলোতে আমরা ইনভেস্ট করি মূলত ইনফ্লেশনটাকে বিট করার উদ্দেশ্যে। বিভিন্ন প্রকার অ্যাসেটের মধ্যে সবচেয়ে ইনফ্লেশনটাকে কম বিট করতে পারবে যে অ্যাসেট ক্লাসটা, ওটা হচ্ছে আপনার কারেন্সি, অর্থাৎ অ্যাসেট ডিনোটেড ইন এ কারেন্সি। তা টাকাতে যে ইনভেস্টমেন্টটা হবে সেটা হচ্ছে সবচাইতে কম ইনফ্লেশন বিট করতে পারবে। যেমন আপনি যদি আপনার বালিশের নিচে বা আপনার তোশকের নিচে টাকা রাখেন, এটার রিটার্ন কিন্তু 0%। সো এটা ইনফ্লেশন কোনোভাবেই বিট করতে পারবে না। আবার আপনি যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে ওটা তো 3% রিটার্ন দিবে, ওটাও ইনফ্লেশন বিট করতে পারছে না। কারণ আপনি জানেন যে ইনফ্লেশন রেট বর্তমানে 9.69-এর কাছাকাছি। তো ডিপোজিট পেনশন স্কিম আমরা অনেকে করি, ব্যাংকে ডিপিএস করি, 5 to 6% রিটার্ন পাওয়া যায়। ফিক্সড ডিপোজিটে বর্তমানে রেটটা বেড়ে যাওয়ার পরে হয়তো বা আপনি 7% রিটার্ন পাবেন ইয়ারলি। তবে এখান থেকে যদি আমরা সোর্স ট্যাক্স এবং বাকি কিছু কেটে নেই, তাহলে হয়তো বা আরও কমে যাবে। আর সঞ্চয়পত্রে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে হয়তো বা অ্যারাউন্ড 10% আপনি রিটার্ন পেতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে টাকার মানে বা টাকায় যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে ব্যাংকে, এগুলো দিয়ে আসলে সেইভাবে ইনফ্লেশনটাকে আমরা বিট করতে পারছি না। সঞ্চয়পত্র করলে হয়তোবা ইনফ্লেশনটাকে মোটামুটি প্লাস মাইনাস করে জিরো করা যাচ্ছে, কিন্তু গেইন পাওয়ার কোনো সুযোগ হচ্ছে না, ইনফ্লেশনটাকে বিট করে প্রফিটে থাকার কোনো সুযোগ হচ্ছে না এই অ্যাসেট ক্লাসে। তো এর পরের যে অ্যাসেট ক্লাসটা আমরা দেখব, এটাকে আমরা বলতেছি আনপ্রোডাক্টিভ অ্যাসেট। সেটার মধ্যে কি পড়তেছে? সেটার মধ্যে পড়তেছে হচ্ছে ধরেন ফ্ল্যাট, তারপরে ডুপ্লেক্স ভিলা অথবা গোল্ড। তো আমরা জানি আমাদের মধ্যে অনেকেরই ফ্ল্যাট কেনার একটা প্রবণতা, বা ফ্ল্যাট আমরা সবাই চাচ্ছি, এটা একটা ইমোশনাল ব্যাপারও অনেকের কাছে। ফ্ল্যাট কিনা খারাপ ভালো সেটা আমি বলতে চাচ্ছি না, বাট আমি বলতে চাচ্ছি যে আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন, তো ইনফ্লেশনের সময়ে এই ফ্ল্যাটটার দাম বাড়বে, গোল্ডেরও দাম বাড়বে, ডুপ্লেক্স ভিলা বানাইছেন সেটারও দাম বাড়বে। ধরেন গোল্ড দিয়েই আমি উদাহরণটা দিচ্ছি।
আপনি 2010 সালে ধরেন গোল্ড কিনেছেন হচ্ছে 40,000 টাকা বা 60,000 টাকা ভরি, সেটা এখন এই মুহূর্তে হচ্ছে 1,01,000 টাকা ভরি। অর্থাৎ অর্থাৎ গত 10-12 বছরে গোল্ডের দাম তো বেড়েছে, এটা তো একেবারেই সত্যি কথা। তার মানে আপনার এই অ্যাসেটটা দামটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাসেটটা কি প্রোডাক্টিভ অ্যাসেট কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। কারণ আপনি তো ইনফ্লেশন বিট করতে চাচ্ছেন, তো আপনার অ্যাসেটটা যদি প্রোডাক্টিভ না হয় তাহলে তো আসলে এটার কোনো লাভ হবে না। যেমন যখন ইনফ্লেশন হাই হচ্ছে, এই অ্যাসেটগুলা তার দাম ধরে রাখবে, কিন্তু এগুলোর দ্বারা আপনার কি কোনো পারচেসিং পাওয়ার বাড়বে কি না, এই জিনিসটা একটু প্রশ্ন করেন। যেমন অনেকে বলতে পারেন যে আমি যে ফ্ল্যাটটা কিনেছিলাম গত বছর 60 লাখ টাকা দিয়ে, ইনফ্লেশনের কারণে ফ্ল্যাটের দামটা বেড়ে গেছে, এখন আমার ফ্ল্যাটের দাম হয়ে গেছে 90 লাখ। তার মানে আপনার ফ্ল্যাটের ভ্যালুটা ইনক্রিজ করেছে, 60 থেকে 90 লাখ হয়েছে। তো সেটা তো কাগজে কলমে হয়েছে, তার মানে কি এই যে আপনি ভালো, এই যে ফ্ল্যাটের দামটা আপনার বেড়ে গেছে, আপনি ফ্ল্যাটটায় থাকছেন, আপনার দাম বেড়েছে ঠিক আছে, আপনার এই মুহূর্তে নতুন ফ্ল্যাট কিনতেও গেলে হয়তো বা বেশি দামই কিনতে হবে, কিন্তু আপনার এই ফ্ল্যাটটার দাম বেড়ে যাওয়ার কারণে সেই ইনফ্লেশনের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা নিজে নিজে করেছে এবং তার ভ্যালুটা সে ধরে রাখতে পেরেছে। কিন্তু এই ফ্ল্যাট দিয়ে তো আপনি এক্সট্রা কোনো কিছু পান নাই, এই ফ্ল্যাটের কারণে এক্সট্রা পারচেজিং পাওয়ার তৈরি হয় নাই। তো আলটিমেটলি এই অ্যাসেটগুলো যে ফ্ল্যাট, গোল্ড এবং ডুপ্লেক্স ভিরা, এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আনপ্রোডাক্টিভ অ্যাসেট। এরা ইনফ্লেশনের টাইমে তাদের ভ্যালু ধরে রাখতে পারে, কিন্তু নিজের থেকে কোনো প্রোডাকশন দিতে পারে না, নিজের থেকে কোনো কিছু প্রডিউস করে দিতে পারে না, বিধায় এরা এদের মাধ্যমে আপনি কোনো প্রকার আপনার পারচেসিং পাওয়ার কিন্তু বাড়বে না। তবে হ্যাঁ, আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি যদি বাড়িটা ভাড়া দিতে পারেন, সেই ভাড়া থেকে আপনার কিছু ইনকাম আসতে পারে, সেটা একটা প্রোডাক্টিভ ইনকাম হতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসে আপনার ঢাকা শহরে আপনি যদি একটা 6 তলা বাড়ি বানান, সেই বাড়ির থেকে যে ভাড়াটা পাবেন, সেই ভাড়া দিয়ে আপনার এই যে আরও আই, যদি আমি বলি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে যে টাকা খরচ করে জমি এবং বাড়িটা বানাইছেন, সেই টাকা অনুযায়ী সেই টাকার বিপরীতে বছরে যে রিটার্নটা ভাড়া দিয়ে পাচ্ছেন, এটা আসলে এখন পর্যন্ত এফডিআর এর রেটটাকেও বিট করতে পারছে না। সো এই কারণেও এই বাড়ির যে বিষয়টা, এটাকেও আমরা আসলে আনপ্রোডাক্টিভ অ্যাসেটের ভিতরেই রাখছি, যেটা দিয়ে ইনফ্লেশন বিট করা যাচ্ছে না। সে তার ভ্যালু ধরে রাখতে পারতেছে, কিন্তু সে কিন্তু আপনার পারচেজিং পাওয়ার বাড়ানোর কোনো ক্ষমতা রাখছে না। তো দর্শক, আশা করছি আনপ্রোডাক্টিভ অ্যাসেটের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেক ধরনের অ্যাসেটের কথা বলবো, সেটা হচ্ছে স্টক মার্কেটের যে ইনভেস্টমেন্ট আপনি করেন। স্টক মার্কেটে মূলত আপনি স্টক পারচেস করেন বা শেয়ার কিনেন বা কোম্পানির মালিকানার ভাগ কিনেন। তো এই শেয়ার পোর্টফোলিওটাকে আমরা অনেক সময় মনে করি যে এটা আপনার ইনফ্লেশন বিট দিবে। তো স্টক মার্কেটে আপনি আসেন মূলত ইনফ্লেশনটাকে বিট দেওয়ার জন্যই, কারণ স্টক মার্কেটে ভালো প্রফিট পাওয়া যায় লং রানে বা শর্ট টার্মে, যেটাই বলেন না কেন। তো বাংলাদেশের মার্কেটে লিস্টেড কোম্পানি আছে ধরেন 390টা। আমরা যদি এই 390টা কোম্পানিকে দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে এক ভাগে আমরা পাবো হচ্ছে মিডিওকার টাইপের কোম্পানি, যারা হচ্ছে মাঝারি মানের কোম্পানি, এইগুলোই বেশি হবে পরিমাণে। আর কিছু কোম্পানিকে আমরা গ্রেট কোম্পানি বলতে পারি। যে এই মার্কেটে দুই ধরনের প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে মিডিওকার প্রতিষ্ঠান আর একটা হচ্ছে আপনার গ্রেট প্রতিষ্ঠান। তো এই গ্রেট প্রতিষ্ঠানগুলা সাথে এই মিডিওকার প্রতিষ্ঠানের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। তো একটা সিনারিও চিন্তা করেন, ধরেন আপনি যে কোম্পানিটা বাই করেছেন, এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা মোটামুটি মাঝারি মানের কোম্পানি। তো এই কোম্পানির তো প্রোডাকশনে যাওয়ার জন্য র ম্যাটেরিয়াল কিনতে হয়, এবং ধরেন র ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, তো র ম্যাটেরিয়ালটা সে বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসে, এবং এই আমদানি করার জন্য তাকে আবার ডলার খরচ করতে হয়। তো যখন ইনফ্লেশনটা বেড়ে যায়, তখন র মেটেরিয়ালের পারচেস প্রাইসটাও কিন্তু বেড়ে যায়। সাথে সাথে আবার কি হয়, ডলারের মানে দাম বেড়ে যাওয়ার কারণে আপনার এর প্রোডাকশন কস্ট কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে যায়। অর্থাৎ র মেটেরিয়ালের কস্টিং একদিক দিয়ে বেড়ে যাচ্ছে, আরেক দিকে ডলারের দামটাও বেড়ে যাচ্ছে, যার কারণে এই মাঝারি মানের কোম্পানিগুলার, যাদের এই র মেটেরিয়াল বিদেশ থেকে আমদানি করতে হয়, তারা কিন্তু প্রোডাকশন কস্ট তাদের অনেক বেড়ে যায়। এখন এই কোম্পানিগুলোর কাস্টমার যারা, তারা কিন্তু আবার বাংলাদেশে থাকে, বসবাস করে। এখন ইনফ্লেশনের কারণে এই কাস্টমারদের তো আবার পারচেস পাওয়ার কমে যায়, যার কারণে ইনফ্লেশনের সময়ে মানুষজন বা কাস্টমাররা কম প্রোডাক্ট পারচেস করে, যার কারণে এই কোম্পানিগুলোর প্রফিট মার্জিনে প্রবলেম হয় বা সেলসে একটা ধাক্কা খায়। আবার এই কোম্পানিগুলো যেহেতু
গ্রেট কোম্পানি না, তারা যেহেতু মিডিওকার বিজনেস পরিচালনা করে, যার কারণে এদের আবার প্রাইসিং পাওয়ার থাকে না। মানে এমন হতে পারতো যে কোম্পানি তার জিনিস বেশি বিক্রি করতে পারে না, কিন্তু দাম বাড়ানোর কারণে তার গত বছরের রেভিনিউ সমান সমান আসছে, কিন্তু এই মিডিওকার কোম্পানি কিন্তু সেটা করতে পারে না। অর্থাৎ অর্থাৎ দাম বাড়ানোর ক্ষমতা তাদের নাই, কারণ তারা মিডিওকার টাইপ কোম্পানি, তাদের প্রাইসিং পাওয়ার নাই, তাদের ব্র্যান্ড ভ্যালু তেমন একটা ভালো নাই। সো তারা যদি দাম বাড়ায় তাহলে হয়তোবা মানুষ তাদের প্রোডাক্ট আর বাই করবে না। অর্থাৎ এই কোম্পানিগুলোর র মেটেরিয়াল কস্টিং বেড়ে গেল, এদের প্রোডাকশন কস্ট বেড়ে গেল, কিন্তু তাদের প্রোডাক্টের দাম না বাড়ানোর কারণে এবং তাদের যে কাস্টমার গ্রুপ তাদের পারচেস পাওয়ার কমে যাওয়ার কারণে ইনফ্লেশনের সময়ে এই কোম্পানিগুলো মারাত্মকভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন যদি কোনো ক্ষেত্রে এদের রেভিনিউ বেড়ে যায়, তারপরেও তাদের প্রফিট কিন্তু সেভাবে বাড়ে না, তাদের প্রফিট কিন্তু ডিক্রিজ করে। তো ম্যাক্সিমাম কোম্পানি বাংলাদেশের লিস্টেড যে কোম্পানিগুলো আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমি নাম নিতে চাচ্ছি না, বাট আপনি স্টিল ইন্ডাস্ট্রিতে খেয়াল করে দেখেন, টেক্সটাইলে খেয়াল করে দেখেন, দেখবেন যে এই কোম্পানিগুলো কিন্তু এই প্রবলেমটায় বর্তমানে পড়েছে। অর্থাৎ ইনফ্লেশনের টাইমে এই সেক্টরগুলোতে ভালো কিছু আশা করাটা মোটামুটি ডিফিকাল্ট, কারণ এদের আসলে প্রাইসিং পাওয়ারটা নেই। এখন তাহলে আমাদের এই ইনফ্লেশনের টাইমে কোন ধরনের কোম্পানি ইনফ্লেশনটাকে বিট করতে পারবে, অর্থাৎ ইনফ্লেশনের সময়েও সেই কোম্পানিটার প্রফিট মার্জিনে কোনো সমস্যা হবে না। তো মার্কেটে যে কয়টা গ্রেট টাইপের কোম্পানি আছে তাদেরই মূলত এই পাওয়ারটা আছে। তো আপনি যদি ইনফ্লেশন বিট করতে পারে বা ইনফ্লেশনের সময়েও ভালো প্রফিট মেক করতে পারে এরকম কোম্পানি খুঁজে পেতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এমন কোম্পানি আপনাকে খুঁজে বের করতে হবে যাদের কোম্পানিটা পরিচালনা করার জন্য ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাই খুবই কম, এবং এই কোম্পানিগুলা সব সময় তাদের রিটার্ন অন অ্যাসেটটা খুবই বেশি। এই কোম্পানিগুলা সাধারণত স্ট্রং ব্র্যান্ড ভ্যালু থাকে, এবং এদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি হওয়ার কারণে এদের কাস্টমাররা মূলত লয়াল থাকে। এই লয়াল কাস্টমার থাকার কারণে এদের একটা প্রাইসিং পাওয়ার থাকে, যার কারণে কি হয়, যখন এদের র মেটেরিয়াল কস্টিং বেড়ে যায় এরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এবং এদের কাস্টমাররা যেহেতু এই ব্র্যান্ডের প্রতি লয়াল, তারা বেশি দাম দিয়ে সেই প্রোডাক্টটা কিনতে রাজি থাকে। সো ইনফ্লেশনের কারণে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেলেও এই কোম্পানিগুলোর তেমন কোনো প্রবলেম হয় না। আবার এই কোম্পানিগুলা আসলে এমন ব্যবসাটাই পরিচালনা করে যার কারণে ব্যবসায় তেমন একটা ক্যাশ প্রয়োজন হয় না বা ডেটের কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ এরা লোন ছাড়াই, লোন নেওয়া ছাড়াই এই কোম্পানিটাকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারে। তো আপনাকে আসলে মূলত খুঁজতে হবে যে এমন ধরনের কোম্পানি যাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা খুবই লো, যারা বছর শেষে ভালো হাই আরও এ আরও ই এবং আরও সিই জেনারেট করতে পারে, যাদের বাজারের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ব্র্যান্ড অথবা এই কোম্পানির ব্র্যান্ড খুব স্ট্রং একটা ব্র্যান্ড, যার প্রাইসিং পাওয়ার আছে, এবং যারা ব্যাংকের থেকে লোন না নিয়েই খুব ভালোভাবে ব্যবসা করতে পারে। এই ধরনের গ্রেট কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই গ্রেট কোম্পানিগুলা ইনফ্লেশনের সময়ও খুব ভালো পারফর্ম করবে এবং তাদের ব্যবসা ইনফ্লেশনের কারণে তেমন একটা এফেক্টেড হবে না। তো এখন তাহলে দর্শক, বাংলাদেশের মার্কেটে যে বেস্ট কোম্পানিগুলো আছে এগুলাতে বিনিয়োগ করার পরেও কি আপনি সত্যিকার অর্থে রিয়েল টাইমে ইনফ্লেশনটা বিট করতে পারবেন? হয়তোবা এই ধরনের গ্রেট কোম্পানিতে ইনভেস্টের মাধ্যমে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ইন এ লং রান 3 বছর 5 বছর বা 10 বছরের টাইম ফ্রেমে আপনি ইনফ্লেশনটাকে ঠিকই বিট করতে পারবেন। কিন্তু আমি যদি ইয়ার অন ইয়ার ইনফ্লেশন বিট করার কথা বলি, তাহলে বাংলাদেশের মার্কেটে সবচাইতে বেস্ট যে কোম্পানিগুলো আছে, যেমন ধরেন ম্যারিকো, ব্যাট, স্কোয়ার ফার্মা, এই কোম্পানিগুলা বাই করার পরেও কিন্তু ইয়ার অন ইয়ার ইনফ্লেশন আমি বিট করতে পারছি না বা আপনিও বিট করতে পারছেন না। লং রানে অর্থাৎ 3 বছর 5 বছরে 10 বছরে এরা ঠিকই ইনফ্লেশন বিট করে ডাবল ট্রিপল হবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ইয়ার অন ইয়ার ইনফ্লেশন যদি পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন বিটের কথা বলেন তাহলে কিন্তু এরা করতে পারছে না। তো এদের ব্যবসা ভালো হয়েছে কিন্তু কোনো একটা কারণে এরা ডিভিডেন্ড দিতে পারতেছে না। তো এই কারণে এরা আপনার ইনফ্লেশনটাকে বিট করাতে পারছে না বা তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এই মুহূর্তে হচ্ছে না। তার মানে একটা জিনিস বোঝা গেল যে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টের দিয়ে বা আপনার স্টক পোর্টফোলিও দিয়ে আপনি যে একদম প্রতি বছর রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করবেন এটা আসলে পসিবল না। লং রানে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা ইনফ্লেশন বিট করে দিবে, কিন্তু রিয়েল টাইমে প্রতি মুহূর্তে ইনফ্লেশন বিট করতে গেলে স্টক পোর্টফোলিও দিয়ে সেটা সম্ভব নয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনি আমি কি করতে পারি, অর্থাৎ
কোন অ্যাসেট আছে যেটাতে ইনভেস্ট করলে আমি সব সময় রিয়েল টাইমে ইনফ্লেশনটাকে বিট করতে পারবো। চলুন আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দর্শক, আপনি যে অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে সব সময়ের জন্য রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করতে পারবেন সেটা হচ্ছে আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে। আপনি নিজের উপর ইনভেস্টের মাধ্যমে আপনার আর্নিং পাওয়ারটাকে বাড়াবেন। আর তার মানে আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করবেন, একমাত্র আপনিই পারেন ইনফ্লেশনটাকে রিয়েল টাইমে বিট করতে আপনার আর্নিং পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আপনাকে আপনার শহরের লিডিং লয়ারটা হতে হবে, আপনাকে আপনার শহরের লিডিং ডক্টরটা হইতে হবে, অথবা আপনাকে আপনার টাউনের বেস্ট টিচার হতে হবে আপনাকেই। তো এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনি নিজের উপর ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার নিজের ভ্যালুটা যদি আপনি সবসময় বাড়াইতে পারেন, কন্টিনিউয়াসলি আপনার ভ্যালুটা যদি আপনি ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনার আর্নিং পাওয়ারটা বেড়ে যাবে। ঠিক তখনই আপনি রিয়েল টাইমে ইনফ্লেশনটাকে বিট করতে পারবেন। আমাদের কখনোই উচিত হবে না একটা নির্দিষ্ট জবে নিজেকে সেটেল করা। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আমরা মাস্টার্স পাশ করার পরে একটা জবে যখন জয়েন করি, তারপরে আসলে সেইভাবে নিজের কেরিয়ারটাকে উন্নয়ন ঘটানোর জন্য আমাদের লার্নিং প্রসেসটা সেইভাবে হয়তোবা অনেকেই অব্যাহত রাখি না, যার কারণে একটা পর্যায়ে গিয়ে আমরা একটা পদে বা একটা নির্দিষ্ট র্যাঙ্কে আমরা আটকে পড়ে যাই, যার কারণে আমাদের রেগুলার ইনকামটাও সেইভাবে বাড়ে না, বিধায় ইনফ্লেশনটা আমাদেরকে বেশ চাপে ফেলে, আমরা ইনফ্লেশন বিট করতে পারি না। তবে আমরা যদি চাকরিতে জয়েন করার পরেও আমরা যদি আমাদের লার্নিং প্রসেসটা চলমান রাখতাম এবং আমরা যদি প্রফেশনাল ডিগ্রি নেওয়ার চেষ্টা করতাম, সার্টিফিকেশন নেওয়ার চেষ্টা করতাম, বা আমার যোগ্যতা আমি বাড়ানোর চেষ্টা করতাম সব সময়ের জন্য, তাহলে কিন্তু কেরিয়ারে আমার অনেক গ্রোথ হইতো। আমি যদি কন্টিনিউয়াসলি আমার কেরিয়ারে গ্রোথ আনতে পারি, তাহলে কিন্তু আমার স্যালারি বা আমার বিভিন্ন ধরনের ইনকাম বাড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমি আমার ইনফ্লেশনটাকে খুব সহজেই রিয়েল টাইমে বিট করতে পারবো। সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনার রেগুলার ইনকাম যেটা মান্থলি বেসিসে আসে, সেটা হতে পারে চাকরি থেকে, হতে পারে ব্যবসা থেকে। এইটা যদি এই রেগুলার যে ইনকামটা, এটাকে আমরা অ্যাক্টিভ ইনকাম বলি, এই অ্যাক্টিভ ইনকাম যদি আপনি ঠিকভাবে বাড়াতে না পারেন, তাহলে আসলে ইনফ্লেশনটাকে কোনো রকমের ইনভেস্টমেন্ট দ্বারা বিট করা সম্ভব নয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে ইনফ্লেশন বিট করতে চাইলে জমি বা গোল্ড অথবা সঞ্চয়পত্র অথবা শেয়ার মার্কেট কোনোটা দিয়েই রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করা সম্ভব নয়। সবচাইতে সহজ উপায় বা সবচাইতে ইফেক্টিভ উপায় হবে আপনি যদি নিজের উপর ইনভেস্টমেন্ট করেন, আপনার নিজের আর্নিং পাওয়ারটা যদি আপনি রেগুলারলি বাড়ানোর সক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সব সময় রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করতে পারবেন। সো আমাদের উচিত প্রত্যেকের চাকরি পাওয়ার পরে আরও বেশি বেশি লার্নিংয়ে মনোযোগ দেওয়া, যেটা আমরা আসলে করছি না। সো গোল্ড অথবা সঞ্চয়পত্র অথবা শেয়ার মার্কেট কোনোটা দিয়েই রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করা সম্ভব নয়। সবচাইতে সহজ উপায় বা সবচাইতে ইফেক্টিভ উপায় হবে আপনি যদি নিজের উপর ইনভেস্টমেন্ট করেন, আপনার নিজের আর্নিং পাওয়ারটা যদি আপনি রেগুলারলি বাড়ানোর সক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সব সময় রিয়েল টাইমে ইনফ্লেশন বিট করতে পারবেন। সো আমাদের উচিত প্রত্যেকের চাকরি পাওয়ার পরে আরও বেশি বেশি লার্নিংয়ে মনোযোগ দেওয়া, যেটা আমরা আসলে করছি না। সো দর্শক, আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমার কাছে যদি স্টক মার্কেট রিলেটেড কোর্স করতে চান, তাহলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এই ভিডিওর পিন কমেন্টে আমার কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়া আছে। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।